হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আজকে ভৌত বিজ্ঞানের ক্লাস এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে শব্দ। এই শব্দ নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো, বা সাউন্ড যেটাকে বলা হয়। তো শব্দ এবং সাউন্ড এই যে টপিকটা, এখান থেকে কিন্তু যথেষ্ট কোশ্চেন আসে, ম্যাথ আসে, ক্যালকুলেশন আসে, তোমরা জানো। এবং সম্পূর্ণ ক্লাসটা কিন্তু তোমরা মন দিয়ে দেখবে। আজকে প্রথম পার্টটা নিয়ে আমরা শুরু করছি, শব্দ। তো চলো প্রথমেই দেরি না করে ক্লাসটা শুরু করি। তো দেখো, শব্দের প্রথমত হচ্ছে, শব্দ জিনিসটা কি? শব্দ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে? একটা শক্তি, যেরকম আমরা আগে জেনেছি বা তোমরা যেগুলো জানো, যে শক্তি একটা কি সৃষ্টিও যেখান থেকে হয়, মানে শক্তির একটা নিত্যতা সূত্র আছে। শক্তির সৃষ্টি যেরকম পৃথিবীতে সম্ভব, সেরকম সেই শক্তি থেকে শক্তিতে রূপান্তরিত হয়, শক্তি কোনোদিন শেষ হয় না। তাহলে শব্দ কোনো একটা শক্তি থেকে তৈরি হচ্ছে, এবং এটাও একটা অন্য শক্তিতে, শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। হতে পারে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি, বা অন্যান্য কোনো শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে শব্দও কিন্তু এক প্রকার শক্তি, যা কোনো জড় মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে আমাদের কানে পৌঁছায়, এবং আমরা শ্রবণের অনুভূতি পাই বা আমরা শুনতে পাই। একদম পরিষ্কার জিনিস, কোনো শব্দ যেটা জড় মাধ্যম বা কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের কানে পৌঁছাচ্ছে, তখন গিয়ে আমরা শব্দটা শুনতে পারছি। এবং এই শব্দটা নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, শব্দের উৎস কী? শব্দটা উৎপত্তি কোথা থেকে হচ্ছে, প্রথমে আমাদের এটা জানতে হবে। দেখো, শব্দের উৎস হচ্ছে কম্পন। কোনো জায়গায় কোনো কিছু কম্পিত না হলে, বা কম্পন সৃষ্টি বা ভাইব্রেশন সৃষ্টি না হলে, আমরা কিন্তু কোনো রকম শব্দ কোনো সময় শুনতে পারবো না। প্রত্যেক দিন বিভিন্ন উৎস থেকে শব্দ শুনতে পাওয়া যায়। যেমন ধরো, মানুষের গলা, এখানে কী হয়, আমাদের গলার যে সাউন্ড বক্স সেখানে কম্পিত হয়, তার ফলে কিন্তু আমরা মানুষের গলা দিয়ে সেই স্বর বা শব্দটা কিন্তু আমরা শুনতে পাই। পাখির ডাক বলো ভোরবেলা, ঘন্টা বাজা বলো তোমরা স্কুলের ছুটির ঘন্টা, বিভিন্ন রকম যন্ত্রের যে আওয়াজ, টুংটাং আওয়াজ যেগুলো হয়, যানবাহন, অর্থাৎ আমাদের যেসব যানবাহনের, সেটা তুমি যানবাহনের হর্ন বলো, বা যানবাহনের যে যান্ত্রিক আওয়াজ যেটাই বলো না কেন, টিভি, রেডিও, যেখানে স্পিকার থাকে, তো এইগুলো থেকে কিন্তু এগুলো হচ্ছে শব্দের উৎস। এবার তুমি যদি ভালোভাবে দেখো, সব জায়গাতেই দেখো এই দুটো জিনিস আমরা পাচ্ছি, কোনো শক্তি থেকে কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং জড় মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের কানে এসে পৌঁছেছে। দেখো, মানুষের গলা, যেখানে কী হচ্ছে, সাউন্ড বক্স, গলার ভিতরে যে সাউন্ড বক্স আছে সেখানে কম্পিত হচ্ছে, এবং সেই শব্দটা আমাদের মুখ দিয়ে বাইরে এসে আমাদের কানে পৌঁছাচ্ছে। নেক্সট, পাখির ডাক, সেক্ষেত্রেও সেটা। ঘন্টা, ঘন্টায় কী হচ্ছে, ধরো এই যে ঘন্টা, ঘন্টা দু রকমের হয়, একটা মন্দিরের ঘন্টা, একটা হচ্ছে যে ছুটির ঘন্টা যেটা বলো। ধরো এই ঘন্টায় কিছু একটা দিয়ে এখানে আঘাত করা হচ্ছে, ঠিক আছে? কিছু একটা দিয়ে আঘাত করা হচ্ছে, ফলে কী হচ্ছে, এইখানের যে যন্ত্র, এটা তো যান্ত্রিক শক্তি হচ্ছে, সেই যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে শব্দ শক্তিতে। যন্ত্রের ক্ষেত্রেও তাই, যানবাহনের ক্ষেত্রেও তাই, টিভি, রেডিও, যেখানে স্পিকার, স্পিকার একটা কি, প্রথমত স্পিকারে কী আসছে, তড়িৎ শক্তি আসছে, সেই তড়িৎ শক্তিটা কিন্তু রূপান্তরিত হচ্ছে শব্দ শক্তিতে। অর্থাৎ এখানে কিন্তু শক্তির রূপান্তর ঘটছে, এবং এই জন্যে শব্দও কিন্তু একটা শক্তি। এবার এই কম্পন জিনিসটা বললাম, কম্পন জিনিসটা তাহলে কি? কম্পন জিনিসটি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দেখো, একটি গতিশীল কণা বা বস্তু একই পথে বারবার যাওয়া আসা করার ফলে যে বস্তুটির যে গতি হয়, তাকে আমরা কম্পন বলি। মানে কি, ধরো একটা জিনিস এইখান থেকে এইখানটায় সে কী করছে, বারবার যাচ্ছে আসছে, ফলে কি, একটা কম্পনের সৃষ্টি হচ্ছে, যেটাই কিন্তু কম্পাঙ্ক হিসেবে কাজ করছে। যেরকম তুমি যদি ঘন্টা, মন্দিরের যে ঘন্টা দেখো তোমরা, সেই ঘন্টার মাঝখানে দেখবে এরকম একটা অংশ থাকে, যে অংশটা কিন্তু একবার এই পাশে বাড়ি খায়, একবার এই পাশে গিয়ে বাড়ি খায়, ঠিক আছে? একদম মাঝখানে এরকম ঝোলানো থাকে, যেটা একবার এই পাশে বাড়ি খায়, একবার এই পাশে বাড়ি খায়। তার মানে কি, বারবার এই একই পথে অতিক্রম করছে, যার জন্য কিন্তু একটা কম্পাঙ্ক বা কম্পনের সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা যখন পরের স্লাইডগুলো দেখবো, সেখানে পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কেন এটা বারবার এই যাওয়া আসার কথাটা বলা হচ্ছে, ঠিক আছে? তো চলো নেক্সট স্লাইডে আমরা যাই। দেখো, এখানে তোমাদের জন্য একটা খুবই সুন্দর একটা যন্ত্রাংশের ছবি আমি দেখেছি। তোমাদের তো আমি প্র্যাকটিক্যাল দেখাতে পারছি না, তবে ছবির মাধ্যমে আশা করি পুরোটা বোঝাতে পারবো। এখানে দেখতে পাচ্ছ, আমরা একটা সুর শলাকা ব্যবহার করেছি, যাকে কিন্তু সুর শলাকা বলা হয়, যেটা দেখতে কেমন, এরকম ইউ এর মতন হয় একদম, এবং এর নিচের অংশটা একটা অংশের সাথে, এটা বেদি বা এর সাথে কিন্তু অ্যাটাচ থাকে। তাহলে এটা কী কাজে লাগে, বা এখান থেকে আমরা কী জানবো? দেখো, শব্দের যে কম্পন হয়, তোমরা বলবে কই, আমি তো কোনো কম্পন দেখতে পাচ্ছি না। আমি ঘন্টায়, বা যে ঘন্টাগুলো স্কুলের ঘন্টা হয়, এরকম যে পুরনো আগের সময় ছিল, আমি তোমাদের দেখাচ্ছি, এরকম গোল একটা পিতলের পাতি থাকতো, যেখানে একটা হাতুড়ি টাইপের কিছু কাঠের হাতুড়ি দিয়ে বারবার আঘাত করা হতো। তো সেখানে তো আমি কোনো ঘন্টার কম্পাঙ্ক বা কিছু দেখতে পাচ্ছি না। প্রথম কথা, এই ধরনের জিনিসে তোমরা কী দেখতে পেতে? ভাইব্রেশন। তুমি ঘন্টায় আঘাত করার পরে সেখানে যদি হাত দাও, হালকা করে স্পর্শ করো, সেখানে কিন্তু তুমি কী পাবে? একটা অনুভূতি পাবে। কিসের অনুভূতি? যেন জিনিসটা কাঁপছে বা ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে? তো কী হয়, কণা বা অন্য কিছুর কিন্তু ভাইব্রেশন ঘটে। এবার কেমন ভাইব্রেশন বা কী হয়, সেটা তো আমরা দেখতে পাই না। তোমরা বললো আমরা তো দেখতে পাই না, হ্যাঁ টাচ করলে অনুভব করতে পারছি, তাহলে কি আদেও কোনো ভাইব্রেশন হয়? বা এই যে বললাম একটু আগে, কণা কী হয়, কণা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে লাগে, বারবার একই পথে যাতায়াত করতে লাগে। তা কই, যাতায়াতের ব্যাপারটাও তো আমরা এখানে কেউ দেখতে পাচ্ছি না, তাহলে কি সেটা হয় না? তার জন্যে দেখো এই পরীক্ষাটা নেওয়া হয়েছে। এই পরীক্ষাটায় তোমরা যদি ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যান্ডে একটা জিনিস ঝোলানো আছে, ঠিক আছে? এটা হচ্ছে একদম হালকা একটা সোলার বল, যেটাকে একদম আমাদের এই যে সুরশলাকা, তার একটা প্রান্তের সাথে একদম গায়ে টাচ করে ঝোলানো আছে,
যাতে এখান থেকে ঝুলে একদম এর গায়ে টাচ হয়ে থাকে, ঠিক আছে? এই পজিশনে ঝোলানো আছে। যদি যতক্ষণ না পর্যন্ত আমরা এই সুরশলাকাটাকে এই হাতুড়ি দিয়ে স্পর্শ না করছি বা কোনো রকম টাচ না করছি, ততক্ষণ পর্যন্ত এটা এর গায়ে লেগে থাকবে, কোনো এখানে কোনো দুরকম ভাবার কোনো চিন্তা নেই, একদম চুপচাপ লেগে থাকবে। কিন্তু এবার এই হাতুড়িটা দিয়ে যদি আমি এখানে আস্তে করে আঘাত করি, বেশি জোরে না, খুবই আস্তে করে বা জোরে যেটাই হোক, আমি যদি আঘাত করি, তখন দেখা যাবে এই যে সোলার বলটা ঝুলছিল এর স্থান পরিবর্তন করে একটু দূরে যাবে, আবার কাছে ফিরে আসবে, আবার দূরে যাবে, আবার কাছে ফিরে আসবে। তাহলে এই যে এক জায়গা থেকে বারবার এদিক ওদিক এদিক ওদিক একই পথে যাত্রা করছে, যেটাকে একটু আগে আমরা বললাম যে কণার একই পথে বারবার যাওয়া আসা হয়, ফলে কম্পনের সৃষ্টি হয়। যেহেতু সুরশলাকা বা এটার ভিতরে একটা জড় পদার্থ, একটা নিরেট জিনিস, এর ভিতরে যে কণাগুলো সেগুলোকে তো আমরা সরাসরি এখান থেকে সরছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ এর পরবর্তীতে আমরা পড়বো যে এই যে তোমার কণার সরণ বলো বা যে স্থান পরিবর্তন বা তরঙ্গ, এটা বিভিন্ন প্রকারের হয়, সবগুলো যে স্থান পরিবর্তন করে তা না, কিন্তু স্থান যাতে পরিবর্তন করে বা ভিজিবল হয় তার জন্য আমি এই সোলার বলটিকে ঝুলিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছি যে না বারবারে এখানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, যতক্ষণ না পর্যন্ত আমি এখানে হাত দিয়ে টাচ করে এই সুরশলাকাটাকে পুরোপুরি স্টপ করে দিচ্ছি। যে স্টপ করে দেবো সেই কী হবে, আবার এর ধারে এর গায়ের কাছে এসে চুপচাপ থেমে যাবে। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত কম্পন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নড়ছিল, যেই কম্পন থামিয়ে দিলাম ও আবার থেমে গেল। তাহলে এখানে এই সোলার বলটা এর ভিতরের ধরো একটা মানে একটা কাল্পনিক একটা কণার কাজ করলো। এর থেকে বোঝা গেলো যে না এরা বারবার কিন্তু একই দিকে যাওয়া আসা করতে থাকে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারলে যে আমি এর আগের কথাটা, এই কথাটা কেন বললাম যে বারবার যাওয়া আসা করে একই পথ দিয়ে, ঠিক আছে? এই এক্সাম্পল বা এই উদাহরণের মাধ্যমে তোমরা বুঝে গেলে। এবার আসছে কম্পন সম্পর্কিত কয়েকটি রাশি। দেখো এই যে আমি একটু আগে এই যে কথাটা বললাম, এখানে একটু কথা বলে নিই। এই সেম জিনিস কিন্তু আমাদের স্বরতন্ত্রী মানে আমাদের গলার যে সাউন্ড বক্স যেটাকে বলা হয় সেখানেও কিন্তু, বা ভোকাল কর্ড যেটাকে বলা হয় সেখানেও কিন্তু সেম জিনিস হয়। সেখানেও কিন্তু আমাদের দেহের মানে ফুসফুস থেকে বাতাস আসার পরে আমাদের স্বরতন্ত্রীতে আঘাত করে, সেটা কম্পন হয় এবং সেই শব্দটা আমাদের গলার নালি দিয়ে মুখে আসে এবং মুখ দিয়ে আমরা মুখের যেসব ষড়যন্ত্রের অংশ যেগুলো আছে, অর্থাৎ জিভ, দাঁত বা পুরো মুখের যে অংশটা, ঠোঁট, এগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম সাউন্ডটা প্রডিউস করছি। মানে কি, আমরা স্বরটা আমাদের ভিতর থেকে আসছে, সেগুলোকে আমরা সুর দিচ্ছি বলতে গেলে আমাদের মুখের বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে, কিন্তু আসল কিন্তু স্বরটা আমাদের ওই ভোকাল কর্ড বা গলার এখানেই কিন্তু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? সেম জিনিসই কিন্তু হয়, সেটা আমি এখানে বোঝালাম। আচ্ছা, এবার কম্পন সম্পর্কিত কয়েকটি রাশি। প্রথমত বিস্তার। বিস্তার জিনিসটি কি? দেখো, বিস্তার হচ্ছে একটি কম্পনশীল কণার সাম্যাবস্থান থেকে উভয় পাশে যে সর্বাধিক দূরত্ব অতিক্রম করে থাকে কণাটির বিস্তার বলে। দেখো, তোমাদের তো সংজ্ঞা থেকে বড় কথা তোমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে কিসের কথা এখানে বলা হচ্ছে। তার জন্য দেখো আমি তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা লাইন তোমাদের দেখায়, সমান একটা লাইন, ঠিক আছে? এখানে আমি একটা কণা আনলাম, কণাটার আমি নাম কি দিলাম, এম কণা, এবং এই বিন্দুটার আমি নাম কি দিলাম, এ বিন্দু। এইখানে একটা বিন্দু নিলাম যার আমি নাম দিলাম বি বিন্দু। তাহলে এই যে কণাটি এখানে কি বলেছে, একটি কম্পনশীল কণার সাম্যাবস্থান থেকে উভয় পাশে দুই দিকে, অর্থাৎ এদিকেও যাবে আবার এদিকেও যাবে, উভয় দিকে বা উভয় পাশে যে সর্বাধিক দূরত্ব, মানে যদি আমি এটাকে এরকমভাবে টেনে ছেড়ে দিই তাহলে এদিকে যাবে এই পর্যন্ত, এদিকে আসবে এই পর্যন্ত, আবার এদিকে যাবে এই পর্যন্ত, এদিকে আসবে এই পর্যন্ত। এই যে এরিয়াটা, এই যে দূরত্বটা, মানে এইখান থেকে শুরু করে এই যে দূরত্বটা অতিক্রম করছে বা এই যে জায়গাটা জুড়ে আছে বা ওর যেই বিস্তার ঘটছে, এটাকেই আমরা বলবো বিস্তার, ঠিক আছে? সহজ কথায়, অর্থাৎ এই কণাটিকে আমি এখান থেকে ছেড়ে দিয়ে এদিকে ধরে যদি ছেড়ে দিই, ও এদিকে আসবে আবার এদিকে যাবে, এদিকে আসবে আবার এদিকে যাবে, এই যে দূরত্ব, এই যে টোটাল ওর যে এরিয়াটা দখল করে আছে, তাকেই আমরা কি বলবো, সেই কম্পনের বিস্তার বলবো। মানে ওইটাও বিস্তৃত হতে পারছে, সেই জন্য ওটাকে আমরা কী বলবো, বিস্তার বলবো, ঠিক আছে? এখানে দেখো একটা কী বলেছে, বিস্তার। যেহেতু বিস্তার মানে কি, একটা জায়গা দখল করছে না, একটা দূরত্বকে বোঝাচ্ছে, তাই এর এসআই একক কি, এসআই একক হলো মিটার এবং সিজিএস একক হলো সেন্টিমিটার, যেহেতু দূরত্বকে ডিনোট করছে, ঠিক আছে? তাহলে বিস্তার জিনিসটা বুঝে গেলাম। এবার আসে পর্যায়কাল। ঠিক যেরকম তোমাদের আমি ছবিতে দেখালাম, পর্যায়কালের ছবিটাও প্রায় সেম হয়, কিন্তু বিস্তার কি, যে জায়গাটা বা যে যতটা দূরত্ব বা যতটা এরিয়া কভার করছে তাকে আমরা বিস্তার বলছি। আর পর্যায়কাল জিনিসটা কি, একটি কম্পনশীল কণা কোনো বিন্দু থেকে কোনো দিকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ একবার ঘুরে পুনরায় সেই বিন্দুতে পৌঁছে যাওয়াকে আমরা কি বলবো, কণাটির পূর্ণ কম্পন বলে। পর্যায়কাল কিন্তু না, তাকে কি বলা হয়, পূর্ণ কম্পন। আমি একবার এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা পেন্ডুলাম ঝুলিয়ে দিয়েছি। পেন্ডুলাম তোমরা আশা করি নাম শুনেছো, ঘড়িতে আগে থাকতো পেন্ডুলাম, এখন দড়ি দিয়ে ঝোলানো আছে, এর উপর থেকে দড়ি দিয়ে ঝোলানো আছে। এই পেন্ডুলামটাকে আমি এখানে টেনে নিয়ে গেলাম, নিয়ে এখান থেকে কী করলাম, জিনিসটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কী হবে, ও এই পথ বরাবর আসবে, এসে এদিকেও খানিকটা দূর যাবে, আবার পুনরায় এইখানে ফিরে আসবে। এই যে এইখান থেকে তুলে নিয়ে ছাড়লাম,
আর এখান থেকে গিয়ে পুনরায় যে অবস্থায় ছিল, অর্থাৎ এই যে স্থির অবস্থায় ছিল, এই জায়গায় পর্যন্ত যেই আসবে সেই আমরা ধরে নেব যে ওর একটি পূর্ণ কম্পন, ওই কণাটির পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে, একটা পূর্ণ কম্পন। ও কিন্তু এখানে এসে থেমে যাবে না, আবার যাবে, আবার আসবে, আবার যাবে। যতবার ও এখান থেকে গিয়ে ঠিক এই মুহূর্তে আসবে সেই ওর কাউন্ট হবে যে না ওর একটা পূর্ণ কম্পন হয়েছে। আবার এখান থেকে গিয়ে যখন আবার এখানে আসবে আবার আরেকটা পূর্ণ কম্পন হয়েছে, আবার গিয়ে আবার আসবে তখন ওর আরেকটা পূর্ণ কম্পন হয়েছে। তাহলে একবার করে যখন ও ফুল সাইকেল কভার করবে তাকে আমরা বলবো যে ওর একটি পূর্ণ কম্পন হয়েছে বা একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। মানে কি, যে স্থান থেকে শুরু করেছিল পুনরায় গিয়ে আবার সেই স্থানে ফিরে আসলো, তাকে আমরা বলবো একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। এটাকে কিন্তু পর্যায়কাল বলছেন, এটাকে পূর্ণ কম্পন বলছি। কম্পনশীল কণা, এবার কি বলছে, কম্পনশীল কণা। এখানে এই যে এটা আমি ছবি আঁকিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ধরো আমি এখানেই বলে দিচ্ছি, দেখো সেম ছবি। ধরো এইখান থেকে একটা কণা ছিল আর এই পর্যন্ত আসবে, এর আমি নাম দিলাম এ, এর নাম দিলাম আমি বি, ঠিক আছে। মাঝখানে যে কেন্দ্র সেটাকে আমি নাম দিলাম কি ও, কণাটার নাম দিলাম কি এম। তাহলে এম কণাটি এখানে কি বলেছে দেখো, এম এ থেকে এ বি অভিমুখে, মানে এই দিকে যাত্রা শুরু করে বিতে পৌঁছে আবার এতে পৌঁছে আসছে। মানে কি, আমি যেরকম পেন্ডুলামের ক্ষেত্রে কী বললাম, মাঝখান থেকে ছাড়লাম বলে মাঝখানে আসলো, আমি ধরো এবার মাঝখান থেকে না, ঠিক আছে, আমি মাঝখান থেকে না, আমি একটা জিনিসকে এইখান থেকে ছাড়লাম, ছেড়ে দিলাম এরকম করে, তাহলে সে এইখানে পৌঁছে আবার এখানে ফিরে আসবে না। মেন কথা, আমি যেখান থেকে কাউন্ট করব, যেখান থেকে আমি ছাড়ছি, ঘুরে ফিরে সেইখানে ফিরে আসাকে আমি বলবো একটি পূর্ণ কম্পন। যদি আমি পেন্ডুলামের ক্ষেত্রে আমি কোথা থেকে ছাড়ছিলাম, মাঝখান থেকে টেনে নিয়ে গিয়ে ছাড়ছিলাম, যে টানছিলাম, মানে কি এ তো এখানে স্টেবল ছিল, টেনে আমি ছেড়েছি, তাই ওর মাঝখানে আসলে একটা পূর্ণ কম্পন কমপ্লিট হচ্ছিল। কিন্তু যদি নর্মাল কোনো কণা, যেটাকে আমি কি নর্মাল আমি এই পাশ থেকে ছেড়ে দিচ্ছি, ছিঁড়ে সে ধরো আমি একটা বল, একটা প্লাস্টিক বল বা ক্যামব্রিজ বল, আমি এখান থেকে দেয়ালে ছুড়লাম, এখানে দেয়ালে লেগে আবার আসলো, মানে কি ওর একটি পূর্ণ কম্পন কমপ্লিট হলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যে এখানে কিন্তু শুধু মাঝখানে ফিরে আসবে বা এরকম কিছু না, ঠিক আছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। ওই এ বি দিয়ে ওটাই বোঝানো হয়েছে যে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে আবার এতে ফিরে আসছে, ফলে একটি পূর্ণ কম্পন কমপ্লিট হচ্ছে। এই কম্পনশীল কণার মেন কথা, এবার যেটা পর্যায়কালের কথায় আসছি আমরা, এই কম্পনশীল কণার একবার পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে, অর্থাৎ এই যে এ থেকে ছাড়লাম বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসলো, এই করতে ওর যা সময় লাগলো, যে টাইমটা ওর লাগলো, তাকে আমরা বলবো পর্যায়কাল, যাকে আমরা টি দিয়ে চিহ্নিত করে থাকি। অর্থাৎ একটি পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন করতে কণাটির যে সময় লাগছে তাকে আমরা বলবো পর্যায়কাল। নামে বুঝতে পারছো, কাল মানে কি, এটা সময়কে বোঝায়, এবং টাইম পিরিয়ডের ইংলিশ ভার্সন বা ইংলিশ টার্ম, ঠিক আছে। আশা করি পর্যায়কাল তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যেটা বুঝতে পারবে না নিচে কোশ্চেন করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবার আসছে কম্পাঙ্ক। পর্যায়কাল তো বুঝলাম, তাহলে কম্পাঙ্ক জিনিসটা কি? দেখো, এই যে পরপর আমরা টপিকগুলো বলছি না, পরপর কিন্তু ইন্টারলিঙ্ক, আগেরটা জানলে পরেরটা জানতে পারবে, এরকম একটা ব্যাপার। কম্পাঙ্কর ক্ষেত্রে দেখো কী বলেছে, একটি কম্পনশীল কণা প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন কমপ্লিট করে তাকে আমরা ওই কম্পনের কম্পাঙ্ক বলবো। তাহলে আগে আমরা কী জানলাম যে না, একটা কণা এখান থেকে যাচ্ছে গিয়ে আবার ফিরে আসছে, এটাকে আমরা কি বলছি, একটা পর্যায়কাল বলছি, একটি পূর্ণদোলন বলছি। এই পূর্ণদোলন সম্পন্ন করতে যা সময় নিচ্ছে, 1 সেকেন্ড নিক, 2 সেকেন্ড নিক, 1 দিন, 2 দিন, 5 দিন যা নিক, তাকে আমরা কি বলছি, পর্যায়কাল। এটা আলাদা বিষয়, এটা পর্যায়কাল বলছি। এইবার এইখানে কি বলছে, এইখানে জিনিসটা বলছে একটি কণা একটি পূর্ণ কম্পন কমপ্লিট করতে, মানে এই গেল এই আসলো, কমপ্লিট করতে কমপ্লিট করছে 1 সেকেন্ডে যতটা পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন কমপ্লিট করে তাকে আমরা বলবো কম্পাঙ্ক। আগে কি পর্যায়কালের ক্ষেত্রে কি বলছিলাম যে না, এটা করতেও যে সময়টুকু নিচ্ছে, হতে পারে সে 1 সেকেন্ডের অনেক কম নিচ্ছে, যে সময়টুকু নিচ্ছে সেটা পর্যায়কাল। আর 1 সেকেন্ডে যতবার, হতে পারে একবার কমপ্লিট হচ্ছে তাকে এক বলবো, হতে পারে দুবার কমপ্লিট করছে, হতে পারে 3বার কমপ্লিট করছে, 4বার কমপ্লিট করছে, যতবার 1 সেকেন্ডে যতবার, এরকম 1বার, 2বার, 3বার, 4বার, 1 সেকেন্ডে যতবার কমপ্লিট করছে তাকে আমরা বলবো ওই কম্পনের কম্পাঙ্ক। কম্পন মানে কাঁপা, এবং কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে যতবার কাঁপছে তাকে আমরা কি বলবো, কম্পাঙ্ক। কম্পাঙ্ক সাধারণত এটা কিন্তু ভি না, স্মল ভি না, ভি কিন্তু এরকম সোজা হয়, এটা কিন্তু হালকা এরকম হয়, যেটাকে কিন্তু টাইপিংভাবে নিলে এটা কিন্তু ভি টাইপিং আমি দেইনি, এটা কিন্তু মিউ, একে কী বলা হয়, নিউ বলা হয়। তাহলে কম্পাঙ্ক সাধারণত নিউ দিয়ে ডিনোট করা হয়, কি দিয়ে, নিউ। চিহ্নটা অনেকটা এরকম দেখাচ্ছে, এরকম হয় চিহ্নটা, ঠিক আছে, নিউ দ্বারা ডিনোট করা হয়। কম্পাঙ্কের একক হলো হার্জ। কম্পাঙ্কের একক কি, হার্জ। আমরা বলি না কত হার্জের মেশিন, কত হার্জের ব্যাপার, তাহলে কম্পাঙ্কের একক কি, হার্জ, যেটাকে কিন্তু এইচ, বড় হাতের এইচ এবং ছোট হাতের জেড দিয়ে কিন্তু চিহ্নিত করা হয়। এর সিজিএস একক কী হয়, সাইকেল পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড কিন্তু সিজিএস একক, ঠিক আছে। দেখো এখানে যেটা বলেছে,
একটি কণার কম্পনের পর্যায়কাল যদি টি হয় এবং কম্পাঙ্ক যদি এখানে টাইপিংয়ে পড়িনি, এটা হবে মিউ, কম্পাঙ্ক যদি নিউ হয় তাহলে ভি নিউ ইকুয়ালস টু 1/t, কি নিউ ইকুয়ালস টু 1/t হচ্ছে এর ফর্মুলা। এই ফর্মুলার উপর দিয়ে আমার কিন্তু অঙ্ক দিতে পারে। কীরকম অঙ্ক? মিউ এর মান বলে দেবে কিংবা টি এর মান বলে দেবে, ঠিক আছে? তোমাকে বাকিটা কিন্তু বের করতে হবে। তাহলে এর সূত্র আমি কী পাচ্ছি? নিউ ইকুয়ালস টু 1/t, নিউ মানে কি? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক সমান সমান 1/t মানে পর্যায়কাল, কম্পাঙ্ক সমান সমান 1/পর্যায়কাল, কারণ পর্যায়কাল মানে কি? এই যে কমপ্লিট করছে পর্যায়কাল, ঠিক আছে? তাহলে কম্পাঙ্ক সমান সমান কম্পাঙ্ক নিউ সমান সমান 1/পর্যায়কাল করলে কিন্তু আমরা নিউ এর মান পেয়ে যাব, ঠিক আছে? এবার দেখো এখানে একটা পয়েন্ট বলে দিয়েছে, একটি শীর্ষলাকার কম্পাঙ্ক যদি 480 হার্জ বলে, এর অর্থাৎ কী হবে? শীর্ষলাকারের বাহুটি প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 480 বার পূর্ণ কম্পন করছে, মানে এরকম করে একদম 480 বার কিন্তু পূর্ণ কম্পন কমপ্লিট করছে কত সময়ে? 1 সেকেন্ডে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি যে কোনো কিছু যদি বলে দেয় কোনো কিছুর কম্পাঙ্ক 500 হার্জ, তার মানে কি 1 সেকেন্ডে সে 500 বার পূর্ণ কম্পন কমপ্লিট কিন্তু করছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার কি? শব্দের বিস্তারের জন্য অপরিহার্য মাধ্যম। আমি একটু আগে বললাম না, শব্দ কিন্তু কোনো মাধ্যম ছাড়া যাওয়া আসা করতে পারবে না। এর একটা এক্সাম্পলও আমরা এর পরের স্লাইডে দেখবো। দেখো এক্সাম্পল একটা দেখব। শব্দের এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে গেলে অপরিহার্য জিনিস কি? একটা মাধ্যম প্রয়োজন, মাধ্যম ছাড়া যেতে পারবে না। যেরকম আলোর কিন্তু কোনো মাধ্যম প্রয়োজন হয় না, আলো কিন্তু শূন্য মাধ্যমে কিন্তু যাতায়াত করতে পারে। তার জন্যে সূর্য থেকে আলো কিন্তু পৃথিবীতে পৌঁছাচ্ছে, যেখানে কিন্তু মাঝখানে কোনো বায়ুমাধ্যম বা কিছুই কিন্তু নেই, শূন্য স্থান, মহাশূন্য, মহাকাশে মহাশূন্য, সেখান থেকেও আলো আসছে। আলোর ক্ষেত্রে হয়, কিন্তু শব্দের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। শব্দের জন্য কিন্তু একটা অপরিহার্য মাধ্যমের প্রয়োজন হয়। সনক থেকে উৎপন্ন শব্দ, সনক মানে কি? সনক মানে হচ্ছে শব্দের উৎস, ঠিক আছে? উৎপন্ন শব্দ কোনো বাস্তব মাধ্যম যেমন কঠিন, তরল বা গ্যাসীয় এর মধ্য দিয়ে কিন্তু বিস্তার লাভ করে আমাদের কানে পৌঁছায়। মাধ্যম না থাকলে আমরা শব্দ শুনতে পাবো না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কঠিন, তরল, গ্যাসীয় এই যে মাধ্যম কিন্তু লাগবে। অনেক সময় যে আমরা আগেও যখন প্রথম স্লাইডে পড়লাম কি জড় মাধ্যম বলে লেখা ছিল, যে জড় মাধ্যম। তাহলে জড় মাধ্যম বলে আমরা কিছু মনে করবো যে কোনো কিছু জড় পদার্থ না হলে তার মধ্যে দিয়ে শব্দ আসবে না। ওই তো পুজোর সময় মাইক বাজছে, মাঝখানে তো কোনো জড় মাধ্যম আমার কানের সাথে মাইকের সাথে টাচ হয়ে আছে, তা তো না। তাহলে আমরা কেন শুনতে পাচ্ছি? তার কারণ কঠিন, তরল আর গ্যাসীয় এই তিনটে মাধ্যম থাকলেই হবে। তাহলে গ্যাসীয় মাধ্যম মানে কি? বায়ু মাধ্যম। অর্থাৎ আমাদের কানের সাথে যে বাইরের শব্দগুলো শুনতে পাচ্ছি, কিসের মাধ্যমে আসছে? বায়ুর যে মাধ্যম দিয়ে, তার মধ্যে দিয়ে আসছে আমাদের কানে। সেই জন্য দেখো কি বলা হয়েছে, চাঁদে যদি যায়, চাঁদে দুজন মানুষ পরস্পরকে যতই চিৎকার করে ডাকুক না কেন, কেউ কিন্তু কারো কথা শুনতে পায় না, কারণ চাঁদে বায়ু নেই। চাঁদে কেন? কোনো মহাকাশে কোথাও কিন্তু বায়ু নেই। যদি বায়ু মাধ্যম বা কোনো মাধ্যম থাকতো, তাহলে সূর্যের ভিতরে দেখো, সূর্যের ভিতরে অনবরত বিস্ফোরণ হচ্ছে, বড় বড় খুব ভীষণ জোরে জোরে একদম বোম ফাটার মতো আওয়াজ হচ্ছে, কিন্তু পৃথিবী থেকে কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। কারণ কি? বেশিরভাগ স্থানে কিন্তু শূন্য হওয়ায়, ঠিক আছে? সেই জন্য কিন্তু আমরা বুঝতে পারছি না। এবার এর প্রমাণ কি? আমরা একটা বিজ্ঞানের বিষয় পড়ছি মানে কি? আমার লজিক দাও, আমাকে প্রমাণ দাও। কে বলেছে যে হয় না? শূন্য মাধ্যমে হতেও পারে হয়। হয়তো সূর্য অনেক দূরে বলে সেই বিস্ফোরণের শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি না। আর চাঁদে কি আমি গিয়ে দেখেছি? চাঁদে গিয়ে ট্রাই করে দেখবো, এরকম প্রশ্ন মনে হতেই পারে। তার জন্যই পরবর্তী কিন্তু এক্সাম্পলটা নেওয়া হয়েছে। এক্সাম্পলের এই প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, এটা প্র্যাকটিক্যাল করে দেখালে সব থেকে ভালো হয়, কিন্তু আমি বললে তোমরা বুঝতে পারবে। একটা কাচের জার নেওয়া হয়েছে, একদম কাচের জার, যার মুখ কিন্তু সিল করা। এখানে একটা পজিটিভ দেওয়া, একটা নেগেটিভ দেওয়া, মানে কি এটা পজিটিভ নেগেটিভ তোমাদের বোঝার কোনো ব্যাপার না। এখানে একটা সাধারণ কথা, এখানে একটা বেল সেট করা হয়েছে, ইলেকট্রিক বেল সেট করা হয়েছে, কারণ আমি তো আর বাইরে থেকে টাচ করতে পারছি না। ইলেকট্রিক বেল সেট করা হয়েছে যাতে আমি যেই সুইচটা কী করব, সুইচটা আমি যেই অন করব, সেই কিন্তু বেলটা বাজতে থাকবে, বা এই যে ঘন্টিটা দেখছো এটা এর গায়ে টাচ হতে থাকবে, ঠিক আছে? ভালো কথা। এবার দেখো প্রথমে আমি কি করব, প্রথমে নর্মালি যেরকমই আছে ঠিকঠাকই আছে, আমি সুইচটা কী করে দেবো? অন করে দেবো। সুইচ অন করলে কী হবে? এই যে বেলের মাথাটা, এই যে মানে ঘন্টার একটা ডান্টির মাথা, এটা এই বড় বেলের গায়ে অনবরত আঘাত করতে থাকবে, যার ফলে কী হবে? আমরা শব্দ শুনতে পাবো, যেরকম আমরা ছুরির ঘন্টা বা যেগুলো শুনতে পাই, আরামসে সেগুলো শুনতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার এক্সপেরিমেন্টে কী করতে হলো, কারণ আমরা কেন শুনতে পাচ্ছি? এবার লজিক হচ্ছে কি, আমরা কেন শুনতে পাচ্ছি? এই যে জারটা নেওয়া আছে, এখানে কি আছে? এখানে তো বাতাস আছে, এর ভিতরে তো বাতাস আছে, এবং এটা কি? এটা কাচের জার, এবং বাইরেও কি আছে? বাতাস আছে। তার কি মাধ্যম পাচ্ছে? কি মাধ্যম পাচ্ছে? এই বেলটা যখন বাজছে, প্রথমত বাতাসের মাধ্যম বা বায়ু মাধ্যম পাচ্ছে বা গ্যাসীয় মাধ্যম পাচ্ছে, তারপরে গাটা কিসের আছে? জড় মাধ্যম, কঠিন মাধ্যম পাচ্ছে, তারপরে আবার বাতাসের মাধ্যম পেয়ে এইখান থেকে সোজা আমাদের কানে যাচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। তাহলে আমরা এই যে বললাম যে তিনটে মাধ্যমের প্রয়োজন, এখান থেকে একটা মাধ্যম সরিয়ে নেওয়া যাক। এবার দেখো, এই বাইরের বাতাস তো আমরা সরিয়ে নিতে পারছি না, বা এই কাচের জারটা তো সরিয়ে নিতে পারছি না, তাহলে
কি আর মানে হলো। কিন্তু এই যে ভিতরে কাচের জারের ভিতরে কিন্তু আমরা শূন্যস্থান সৃষ্টি করতে পারি। কিভাবে পারি? এখানে পুরো মুখটা সিল করে দেওয়া হয়েছে, এখানে কি হচ্ছে ছিদ্র আছে, ছিদ্রের সাথে কী করা হয়েছে, ভ্যাকিউম লাগানো হয়েছে, এখান থেকে সমস্ত বাতাসকে কিন্তু সাক করে নেওয়া হচ্ছে, শুষে নেওয়া হচ্ছে, ফলে এর ভিতরে তৈরি হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থান তৈরি হওয়ার পরে আমি সিম্পলি কী করলাম, বেল্ট, এখান থেকে বেল্টটা কী করলাম, অন করে দিলাম। অন করলে আমরা দেখতে পাবো এই যে ঘন্টিটা এর গায়ে অনবরত বাড়ি খাচ্ছে ঠিকই, কিন্তু আমরা বিন্দু মাত্র সাউন্ড আমাদের কানে শুনতে পাচ্ছি না। তার কারণ কি, এখান থেকে বায়ু মাধ্যমটার ভিতরে যে বায়ু মাধ্যমটা ছিল সেটা শূন্য করে দিয়েছি, মানে এখানে কোনো মাধ্যমই নেই, ফলে অনবরত বাড়ি খাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু কোনো সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না। এবার কি করা হলো, বুঝে গেলে তাহলে ব্যাপারটা যে মাধ্যমের প্রয়োজন। এবার শুধু মাধ্যম না, কোন মাধ্যমে জোরালো কোন মাধ্যমে আসতে, সেখানেও কিন্তু আমরা এটাই প্রমাণ করতে পারি। কীভাবে? আমি কী করলাম, আমি এর ভিতরে একটা গ্যাস দিলাম, যেরকম আমি গ্যাস সাক করতে পারি তাহলে গ্যাস দিতে পারি। কী গ্যাস দিলাম আমি দিলাম H2 গ্যাস, হাইড্রোজেন। হাইড্রোজেন তোমরা যেন খুবই হালকা, খুবই লাইট, এর অণুগুলো কী হয়, যদি আমি এরকম একটা জার নিই, এর অণুগুলো, হাইড্রোজেনের অণুগুলো দেখাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর একটা আমি গ্যাস নিলাম কি, কার্বন ডাই অক্সাইড, যেটা কি ভারী গ্যাস, যার ভিতরে অণুগুলো হয়তো একদম গায়ে 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 ভর্তি। মানে কি, এখানে এত ফাঁকা ফাঁকা, এর ঘনত্ব এত কম, এর ঘনত্ব অনেকটা বেশি। কী করা হলো, যেই H2 গ্যাস দেওয়া হলো, দিয়ে বেলটা বাজানো হলো, তখন দেখা গেলো যে আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু তার জোর অনেকটাই কম। যেই আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভিতরে দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আওয়াজটা H2 গ্যাসের তুলনায় কিন্তু আমরা বেশি পাচ্ছি। তার কারণ কি, ওটা ভারী গ্যাস, ওর কণা বেশি, ওর অণু বেশি, সেই জন্য কিন্তু আমরা কম্পাঙ্কটা বেশি শুনতে পাচ্ছি। তাহলে এক্সপেরিমেন্টটা কতটা সুন্দর, এখান থেকে সম্পূর্ণ জিনিসটা আমাদের বোঝা হয়ে গেল। এবার আসছি তরঙ্গ। তরঙ্গ জিনিসটা কি, দেখো, জড় মাধ্যম বা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়া আলোড়নকে বলে তরঙ্গ। জড় মাধ্যম হোক বা শূন্য মাধ্যম, দেখো আগে কিন্তু আমরা শুধু পড়ছিলাম কী মাধ্যম, শুধু পড়ছিলাম জড় মাধ্যম, এবং হ্যাঁ, শব্দের ক্ষেত্রে আমাদের জড় মাধ্যমটাই কাজে লাগবে, আমাদের শূন্য মাধ্যম কোনো কাজে লাগবে না। কিন্তু আমরা এখানে কিসের সংজ্ঞা পড়ছি, আমরা এখানে তরঙ্গের সংজ্ঞা পড়ছি, আমরা শব্দের সংজ্ঞা পড়ছি না। সেই জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে জড় মাধ্যম বা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়া আলোড়নকে বলে তরঙ্গ। তরঙ্গ দু ক্ষেত্রে দেখা যায়, আলোর ভিতরেও তরঙ্গ দেখা যায়, আলোক তরঙ্গ, ইলেকট্রিক তরঙ্গ দেখা যায়, আবার আমরা শব্দের ভিতরে শব্দ তরঙ্গ দেখা যায়। তো তরঙ্গের আবার কি অনেকগুলো ভাগ আছে। প্রথমে কি, চলতরঙ্গ। চলতরঙ্গ কি, যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, মানে তরঙ্গটা নিজেই সঞ্চালিত হয়ে যাচ্ছে নিজেই, তাকে আমরা কি বলবো, চলতরঙ্গ। এবং আরেকটা কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেখানে কি হয়, যেমন আলো, বেতার তরঙ্গ ইত্যাদি কী হয়, মাধ্যমে চলাফেরা করতে পারে, শূন্য মাধ্যমে চলাফেরা করতে পারে, এদেরকে আমরা বলবো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তাহলে দুরকম তরঙ্গ আমরা জানলাম। এরপরে আসে স্থিতিস্থাপক চলতরঙ্গ। সেটা আবার কি, স্থিতিস্থাপক চলতরঙ্গ হলো মাধ্যমের কণাগুলো কম্পনের ফলে সৃষ্ট এক ধরনের আন্দোলন, যা কণাগুলোকে স্থানচ্যুত না করে শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। ঠিক আছে, মানে কি, ও নিজে যাচ্ছে না, নিজে এখানে, মানে ধরো এই যে আমার, মানে জিনিসটা, তরঙ্গটা উৎপন্ন হলো, কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে কণাগুলো ফিক্স থাকছে, শুধু এই কণা পরের কণাকে জিনিসটাকে পাস করছে, এই কণা পরের কণাকে, এই কণা পরের কণাকে, একটা কণা পরের কণাকে এই তরঙ্গটা পাস করে দিচ্ছে, কণাগুলো জায়গায় কিন্তু ফিক্সড। এইগুলো হচ্ছে আমাদের স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে বুঝতে পারছো যে ফিক্সড একই জায়গায়, তো স্থিতিস্থাপক চলতরঙ্গ এগুলোকে বলা হচ্ছে। স্থিতিস্থাপক তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা হয়, কী, অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ। এইবার আমরা মেন এই জায়গাটা কিন্তু ঢুকলাম, যে আমাদের শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। দুই রকম তরঙ্গ কী কী, অনুদৈর্ঘ্য এবং তির্যক তরঙ্গ। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ কী বলেছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো এই ধরনের তরঙ্গে কণাগুলো তরঙ্গের সঞ্চারণ পথের সাথে সমান্তরালভাবে কম্পিত হয়। যেটা উদাহরণস্বরূপ কী বলেছে, শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা যে পড়ছি যে শব্দ তরঙ্গ, সেটা একটা কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। কী হয়, সমান্তরালভাবে, মানে যদি আমি এইখান থেকে তরঙ্গ সৃষ্টি করি, তো এই বরাবরই যাওয়া আসা করবে, ও সাইডে যাবে না, এই সাইডে যাবে না, উপরে এরকম কোনাকুনি যাবে না। যে তরঙ্গ যে সোজা সৃষ্টি করব, ও সেই পথ বরাবরই যাওয়া আসা করবে। যদি আমি এই বরাবর সৃষ্টি করি, তাহলে এই পথ বরাবরই শব্দটা যাওয়া আসা করবে, ও এইদিকেও যাবে না, এদিকেও যাবে না, এদিকেও যাবে না। ঠিক আছে, তো এটা হয়ে গেলো আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা একটু পরে ছবি দেখবো, বুঝতে পারবো। তার আগে একটু পরে নিয়েছি তির্যক তরঙ্গটাও কি। এই ধরনের তরঙ্গ কণাগুলির তরঙ্গের সঞ্চারণের সাথে লম্বভাবে, মানে দেখা যাচ্ছে শব্দের তরঙ্গের দিক বা অভিমুখ এই দিকে, তরঙ্গটা সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে এই দিকে। তাহলে এই যে কোনটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ধরো শব্দ তরঙ্গ এই দিকে আমি ছাড়লাম, অভিমুখ এই দিকে, কিন্তু এই দিক থেকেও আওয়াজটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাই লম্বভাবে কিন্তু থাকে, যদিও এটি যান্ত্রিক তরঙ্গ নয়। আলো একটি তির্যক তরঙ্গ, আলো কিন্তু তির্যক তরঙ্গ, কিন্তু এটা কিন্তু আলো তির্যক তরঙ্গ বলে, দেখো তির্যক তরঙ্গে আরেকটা জিনিস হয়, একটু পরে ছবি দেখাবো, এরকম হয়। তার মানে কি, আমার এই দিকটা কি, এই দিকে আমি তরঙ্গটাকে এক্সপেক্ট করলাম, কিন্তু তরঙ্গটা আলটিমেটলি এইভাবে যাওয়া আসা করে, এইভাবে যাওয়া আসা করে। তাহলে এই যে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি।
এখান থেকে সোজা দাগ টানলে কত ডিগ্রি কত ডিগ্রি কত ডিগ্রি, সব কিছুর সঙ্গে কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি করছে, অর্থাৎ লম্বভাবে থাকছে। ঠিক আছে, এবার এই জন্যই কিন্তু তোমরা যে অপটিক্যাল ফাইবার আছে তোমাদের বাড়ি অনেকেরই যদি কী থাকে ওয়াইফাই যেটাকে বলা হয়, ঠিক আছে, ব্রডব্যান্ড যদি থাকে, বা তোমরা যে কেবিল লাইনের মাধ্যমে টিভি দেখো যেটাকে আমরা কেবিল লাইনই বলি, ওর মধ্যে যে তারটা থাকে ওই তারের এইখানে এমন এমন জিনিস লাগানো থাকে বা এমন এমন জিনিসের স্তর লাগানো থাকে যেটাকে আলোটাকে রিফ্লেক্স করে। আমরা কী হয় কেবিলে এইভাবে আলো ঢোকে, আলোক তরঙ্গ হিসেবেই কিন্তু আমাদের আসে এবং সেটাকে এইভাবে বিচ্ছুরিত করে, আবার আসে আবার যায়, আবার আসে আবার যায়, ফলে এই জিনিসটা কিন্তু এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গিয়ে আমাদের ব্রডব্যান্ড বলো বা টিভির যে কেবিল লাইন বলো তার মাধ্যমে কিন্তু আমরা জিনিসটাকে সিগন্যালটাকে পাই, অর্থাৎ সিগন্যালটা ওইভাবে কিন্তু আসে। কেন? কারণ তির্যক তরঙ্গ বলেই কিন্তু সম্ভব, যদি শব্দ তরঙ্গ হতো তাহলে কিন্তু এত কিছু হতো না। তাহলে এবার ছবি দেখলে বুঝতে পারবো। দেখো দেখতে পাচ্ছ কোনো অনুদৈর্ঘ্য তরঙ্গ, মানে কি আমি একটা এখানে কাঠের পাটাতনের সাথে স্প্রিং লাগিয়ে দিয়েছি, স্প্রিংটাকে নিচের দিকে টেনে ছেড়ে দিলাম, তা নিচের দিকে যেই টানলাম বা এখানে একটা ভার লাগানো আছে ভারী বস্তু, নিচের দিকে যেই টেনে দেবো ও এরকম করবে না, এরকম বাউন্স খাবে। দেখো ও কোন বরাবর চলাফেরা করছে, এই বরাবরই কিন্তু চলাফেরা করছে, অন্যদিকে যাবে না, এই বরাবরই ওঠা নামা ওঠা নামা ওঠা নামা করবে, মানে কি একবার প্রসারণ হবে একবার সংকোচন হবে, প্রসারণ হবে সংকোচন হবে, অর্থাৎ একই সমান্তরালে হচ্ছে, তাই একে আমরা কি বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা একটু আগেই যে আমরা এটা পড়েছি তার ভিতরে আমরা পড়লাম না যে কি একই সমান্তরালভাবে কম্পিত হয়। আর তির্যক তরঙ্গের ক্ষেত্রে কী বললাম 90 ডিগ্রি করে ঘুরে দেখি 90 ডিগ্রি ঘুরছে কিনা। দেখো তুমি বলবে ছবিতে কই 90 ডিগ্রি ঘুরছে, কিন্তু ভালো করে দেখো আমি এই দিকে একটা দড়িকে টেনে এইভাবে তরঙ্গ করে ছেড়ে দিলাম, মানে একবার উপর নিচে করে ছেড়ে দিলাম, দেখতে পাবো দড়িটা এরকম হচ্ছে। তাহলে তুমি বলবে এখানে 90 ডিগ্রি কোথায় হচ্ছে, আপনি যে বললেন 90 ডিগ্রি হচ্ছে, দেখো এইখান থেকে যদি আমি লম্ব টানি, আমি একটু বড় করে দেখাচ্ছি, ধরো এইভাবে তরঙ্গটা হয়েছে, এর যে শীর্ষবিন্দু থেকে যদি আমি একটা কল্পিত দাগ টানি, এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, অর্থাৎ এটা যাওয়ার কথা ছিল এদিকে চলে গেল এদিকে, তো ও কি হঠাৎ করে এরকম চলে যাবে? তা তো সম্ভব না, ও একটা এরকম স্মুথ একটা তোমার ঢাল তৈরি করবে। শব্দটা এরকম না ফট করে এরকম চলে গেল আবার নেমে গেল আবার চলে গেল, ও একটা স্মুথ স্পষ্টভাবে ঢাল তৈরি করবে, কিন্তু ওর যে শীর্ষবিন্দু বা সব থেকে যে একটু পরে আমরা পড়বো শীর্ষস্থান এবং যেগুলো আমরা পড়বো, ঠিক আছে, সেগুলো তোমার যখন করাবো তখন বুঝতে পারবে যে এইগুলো কেন বলা হচ্ছে। সেটা হচ্ছে কি প্রথমত হচ্ছে শীর্ষ তরঙ্গ বা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাদ, এই যে উপরে এই জায়গাটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, এটাকে বলা হয় তরঙ্গপাদ। এই তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাদ যদি আমরা লিঙ্ক করি তাহলে দেখতে পাবো 90 ডিগ্রি কোণই তৈরি করছে, তাহলে এইভাবে কিন্তু তির্যক তরঙ্গ যায়। এইখানেই আমরা পড়বো এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গের বিস্তার। অনুদৈর্ঘ্য তরঙ্গের বিস্তারের সময় মাধ্যমে সংকোচন বা ঘনীভবন এবং প্রসারণ বা তনুভবন হয়। একটু আগে দেখলাম সংকোচন প্রসারণ হচ্ছে। তির্যক তরঙ্গের বিস্তারের সময় মাধ্যমে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদের সৃষ্টি হয়, দেখতে পাচ্ছ এই যে ওয়েবটা এরকম তৈরি হচ্ছে। এই যে হাইয়েস্ট পিক পয়েন্টটা, এই যে হাইয়েস্ট পিক পয়েন্ট এটাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ, এবং এই যে লোয়েস্ট পিক পয়েন্ট এটাকে আমরা কি বলবো তরঙ্গপাদ। এখানে কিন্তু লেখাটা এখানে আছে, আসলে লেখাটা এখানে হবে। এই যে পয়েন্টটাকে বলবো তরঙ্গপাদ এবং এই সর্বোচ্চ স্থানকে বলবো তরঙ্গ শীর্ষ। এটা কি আমাদের বিস্তারের দিক, এই দিকে বিস্তৃত হচ্ছে। আর এর পরে যেটা আমি পড়বো তরঙ্গ দৈর্ঘ্য, দেখো বলেছে সম্পর্কিত রাশি, তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হলে মাধ্যমের কণাগুলি কম্পিত হতে থাকে। তরঙ্গের বিস্তার কি? কোনো তরঙ্গের উপরিস্থিত কোনো মাধ্যম কণা তার স্থির অবস্থা বা সাম্যাবস্থান থেকে উভয় পাশে যে দূরত্ব যায় তাকে আমরা বিস্তার বলি। এইখানে আমরা দেখলাম এই কণাটা এখান থেকে এইদিকে যাচ্ছে, ওদিকে এদিকে বিস্তারিত লাভ করছে। যদি এইদিকে যেত তাহলে দুই দিকে বিস্তার লাভ করতো। এই যে বিস্তার, এই জিনিসটা দেখো বিস্তার বলছে, এই উপরের দিকে যতটা গেল উভয় দিকে, মানে উপরের দিকে যতটা গেল বা নিচের দিকে যতটা আসলো, এটা হচ্ছে বিস্তার। মানে কি এই শব্দটা এত দূর গিয়ে এত দূর আসছে, অর্থাৎ এর বিস্তার উপরের দিকে এতটা নিচের দিকে এতটা, এটাকে আমরা কি বলবো তার বিস্তার বলবো। দেখতে পাচ্ছ যে লম্বা দাগ টেনে কিন্তু বোঝানো হয়েছে, এটা শব্দের দিকের বিস্তার আর এটা হচ্ছে শব্দের তরঙ্গের বিস্তার। এটা কিন্তু মাথায় গুলিয়ে ফেলবে না, এটা শব্দের দিকের বিস্তার আর এটা শব্দের তরঙ্গের বিস্তার। এই তো পয়েন্ট আছে তরঙ্গের বিস্তার, ঠিক আছে। তাহলে উভয় পার্শ্বে সর্বাধিক যে দূরত্ব যায় তাকে আমরা শব্দের তরঙ্গ বিস্তার বলছি। এবার তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ দৈর্ঘ্য দেখো এখানে বলে দিচ্ছি, এই যে তরঙ্গ শীর্ষ এবং এই যে তরঙ্গ শীর্ষ এর মাঝখানে যে একটা পূর্ণ কম্পন দেখো কমপ্লিট করছে না, এখান থেকে শুরু করে এখানে ফিরে আবার সেম সেই লেভেলে চলে আসছে। দেখো কম্পনের ক্ষেত্রে কী হচ্ছিলো, এক জায়গা থেকে ফিরে সেই জায়গায় ফিরে আসছিলো, তরঙ্গ তো জায়গায় ফিরে আসে না। তুমি যদি পুকুরের জলে একটা ঢিল মারো দেখবে কী হয়, এখানে যদি আমি ঢিল মারি কী হবে, তরঙ্গের আকার এরকম করে কী হবে, জলটা আস্তে আস্তে এগিয়ে যাবে। ও কি ফিরে আসবে না। তাহলে কি এই যে সেম লেভেলের যতটা একটা সার্কেল কমপ্লিট করতে যে সময়টা নিচ্ছে বা যে দূরত্বটা অতিক্রম করছে তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো, এবং যে সময়টা অতিক্রম করছে তাকে আমরা কী বলবো পর্যায়কাল। সেটা দেখো বলা আছে তরঙ্গের গতিপথ বরাবর যে কোনো মুহূর্তে দুটি, যে কোনো সেম মুহূর্তে দুটি সমদশা বিশিষ্ট কণার ভিতরের যে দূরত্ব তাকে আমরা কি বলবো তরঙ্গ দৈর্ঘ্য বলবো, অথবা তরঙ্গের উৎসের একবার পূর্ণ কম্পন
তরঙ্গ একটি মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে, বললাম না একটা পূর্ণ কম্পন বা একই সেম সিচুয়েশানে আসতে যে সময়টা লাগাচ্ছে তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি। তির্যক তরঙ্গের ক্ষেত্রে পরপর দুটি তির্যক তরঙ্গ বা তির্যক তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এইটা আর এটার মধ্যে দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য, আবার এইটা আর এখানে যদি আমি নামাতাম এই দুটো তরঙ্গ পাদের মধ্যে যে দূরত্ব সেম দূরত্ব হবে তাকে কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো। এবার সে তরঙ্গের পর্যায়কাল যেটা বললাম, যে সময় একটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়, আমি আগেই বলে দিয়েছি ওই যে পূর্ণ একটা সার্কেল সেম টাইপের সার্কেল কমপ্লিট করতে যে সময় লাগাবে তাকে আমরা কি বলবো, তরঙ্গের পর্যায়কাল বলবো। ঠিক আছে, অর্থাৎ একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগাচ্ছে তাকে আমরা তরঙ্গের পর্যায়কাল বলবো। তারপরের পয়েন্ট কি, তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে, 1 সেকেন্ডে। ঠিক পর্যায়কালের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম 1 সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন, এখানেও তাই 1 সেকেন্ডে যে কটি পূর্ণ কম্পন, না এবার পূর্ণ তরঙ্গ বলবো। কম্পনের ক্ষেত্রে কম্পন বলেছি বা কম্পাঙ্ক বলেছি, এবারে কিন্তু তরঙ্গের কম্পাঙ্ক চেয়েছে, কম্পনের কম্পাঙ্ক না। আগে কিন্তু ভালো করে যদি দেখো বুঝতে পারবে, আগে ছিল কম্পনের কম্পাঙ্ক, এখন কিন্তু বলছে তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় তাকে আমরা তরঙ্গের কম্পাঙ্ক বলে, অথবা তরঙ্গের গতি অবস্থিত কোনো মাধ্যমে কণা 1 সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন কমপ্লিট করে তারা তরঙ্গের কম্পাঙ্ক বলে। যেটা আগেই বলা আছে সেম জিনিসটা কিন্তু এখানে বলা আছে, বুঝতে না পারলে বলবে। তরঙ্গ বেগ কাকে বলে, কোনো মাধ্যমে কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, বেগ মানে কি ভেলোসিটি, 1 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু দূরত্বের কথা বলা হচ্ছে, তাকে আমরা কি বলবো, তরঙ্গ বেগ। মানে তরঙ্গটা এখান থেকে সৃষ্টি হলো, এখান থেকে তরঙ্গ সৃষ্টি হলো এবং এত দূর পর্যন্ত গিয়ে তরঙ্গটা মিলিয়ে গেল, অর্থাৎ এই যে দূরত্ব এটাকে কিন্তু তরঙ্গ বেগ বা তরঙ্গ বেগ কিন্তু বলা হচ্ছে, যতটা এই দূরত্বটা কমতে যত সময় নিচ্ছে। কোনো মাধ্যমে কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা তরঙ্গের বেগ বলি। যদি একটি মাধ্যমে কোনো তরঙ্গ 1 সেকেন্ডে 300 মিটার যায় তাহলে তার বেগকে আমরা কী বলবো, 300 মিটার পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে 300 মিটার যাচ্ছে, তার 300 মিটার পার সেকেন্ড। তরঙ্গ বেগের এসআই একক কি, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে তরঙ্গ বেগ কাকে বলা হয়। ওর মধ্যেই কিন্তু ওই তরঙ্গপাদ এবং তরঙ্গ যে শীর্ষ এটা কিন্তু তোমাদের আশা করি তোমরা বুঝে গেছো। এবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাথের ক্যালকুলেশন আসবে, যার জন্য কিন্তু আমি এই স্লাইডটা ফাঁকা রেখেছি। ঠিক আছে, ম্যাথের ক্যালকুলেশনটা তোমাদের আমি বলে দিচ্ছি। এই ক্যালকুলেশনের ভিত্তি করে কিন্তু এর পরবর্তীতে আমরা 3টে অঙ্ক করব, আজকেই করব 3টে অঙ্ক করব এবং সেই পর্যন্ত আজকে ক্লাসটা হবে। দেখো আমরা 3টে জিনিস পেলাম, কি কি, কম্পাঙ্ক পেলাম। কম্পাঙ্ককে আমরা কীভাবে লিখতে পারি, কম্পাঙ্ককে আমরা কী দিয়ে লিখতে পারি, এন দিয়ে লিখতে পারি, ছোটো হাতের এন। আর কি পেলাম, তরঙ্গ দৈর্ঘ্য পেলাম। তরঙ্গ দৈর্ঘ্যকে আমি কী বলেছি, ল্যামডা দিয়ে লিখতে হয়। ল্যামডাটা দেখতে কেমন হয়, ল্যামডাটা দেখতে হয় এরকম, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। এবং একটা কী পেলাম, তরঙ্গ বেগ পেলাম না লাস্টে, তার বেগ মানে কি ভেলোসিটি অর্থাৎ ভি। এটাকে কিন্তু কেউ মিউ বা নিউ মনে করো না, এটা কিন্তু ভি, স্মল ভি। ঠিক আছে, তাহলে এন পেলাম, ল্যামডা পেলাম এবং ভি পেলাম, 3টে জিনিস পেলাম। এই 3টে জিনিসকে মিলিয়ে কিন্তু একটা সূত্র হয়। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ভি সমান সমান এন ল্যামডা, ভি সমান সমান এন ল্যামডা। অর্থাৎ কি, ভি মানে কি তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ সমান এন মানে কি তরঙ্গের কম্পাঙ্ক ইন্টু তরঙ্গের দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, তরঙ্গ বেগ সমান সমান তরঙ্গের কম্পাঙ্ক গুণ তরঙ্গের দৈর্ঘ্য। ল্যামডা মানে কি বললাম, তরঙ্গের দৈর্ঘ্য। তোমাদের একবার দেখিয়ে দিই কোথায় সে তরঙ্গের দৈর্ঘ্য। এই যে তরঙ্গের দৈর্ঘ্য, এই তরঙ্গের দৈর্ঘ্যকে আমরা কী দিয়ে ডিনোট করতে পারি, আমরা মিউ দিয়ে ল্যামডা দিয়ে ডিনোট করতে পারি। এরপরে কী আসছে, তরঙ্গের দৈর্ঘ্যের পরে তরঙ্গের কম্পাঙ্ক আসছে। তরঙ্গের কম্পাঙ্ককে আমরা কী দিয়ে ডিনোট করতে পারি, তরঙ্গের কম্পাঙ্ককে আমরা ডিনোট করতে পারি এন দিয়ে, মানে কটি হলো বলে না সংখ্যা, কোনো কিছু সংখ্যাকে আমরা এন দিয়ে ডিনোট করে থাকি। তাহলে কতটা কম্পাঙ্ক হলো তাই এন দিয়ে ডিনোট করছি। এবং লাস্ট আমরা পড়লাম কি, তরঙ্গের বেগ। এই যে এখানেই পড়লাম তরঙ্গের বেগ, তরঙ্গ বেগ, বেগ মানে ভেলোসিটি অর্থাৎ ভি দিয়ে আমরা ডিনোট করতে পারি। তাই এখান থেকে যে সূত্রটা দাঁড়াচ্ছে ভি সমান এন ল্যামডা, মনে রাখবে ভি সমান এন ল্যামডা। এখান থেকে আমরা কী কী বের করতে পারবো, বেগ বের করতে পারবো, ভি যেহেতু আছে, এই যে 3টে জিনিস আমরা বের করতে পারবো। যদি তোমার প্রশ্নে দেয় বেগ বের করো, তাহলে আমরা এই ভি সমান এন ল্যামডা বের করবো। যদি তোমাকে দেয় কম্পাঙ্ক বের করো, ভি সমান এন ল্যামডা ইউজ করবো। যদি বলে তরঙ্গ দৈর্ঘ্য মানে বের করো, তাহলে আমরা এই ভি সমান এন ল্যামডা সূত্রটা 3টের ক্ষেত্রে ইউজ করে থাকবো। ঠিক আছে, যার 3টের মানই কিন্তু আমি বলে দিয়েছি। এবার অঙ্ক দেখো, একটি মাধ্যমে তরঙ্গের কম্পাঙ্ক আমাদের বলে দিয়েছে কত, হার্স দিয়ে বলে একক 200 হার্স। তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে 2 মিটার।
তাহলে বেগ কত, অর্থাৎ আমাদের সিম্পল কী করতে হবে, ভি সমান এন ল্যামডার সূত্রে বসাতে হবে। দেখো ভি তো আমরা জানি, ভি আমাদের বের করতে হবে। আমরা তো এনের মান জানি, এনের মান কত 200, ল্যামডার মান কত 2 বলে দিয়েছে, 200 গুণ 2 সমান সমান কত পেলাম আমরা, 200 দুগুণ 400। কী বের করতে বলেছে, বেগ, বেগের আমরা একক কী দেখলাম, মিটার পার সেকেন্ড, অর্থাৎ 400 মিটার পার সেকেন্ড। সেটাই আমি এখানে লিখে লিখে তোমাদের করে দিয়েছি। পরীক্ষায় আসবে তোমাদের কি বলবো, তোমার লিখতে যা সময় লাগবে 20 সেকেন্ডে তুমি অঙ্ক করে দেবে। দেখছো 200 আর 2 দিয়েছে, ভি সমান এন ল্যামডা, ভি বের করতে বলেছে, তাহলে 200 দুগুণ 400, ডাইরেক্ট 400, একক কি মিটার পার সেকেন্ড, ডাইরেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট, কোনো সময় লাগবে না। আমার ভি বের করতে দিয়েছে, দুটো জিনিস বলে দিয়েছে, মানে এন ল্যামডা, তাহলে এটা এন, এটা ল্যামডা, 2 দুগুণ 400 হয়ে গেল মিটার পার সেকেন্ড। কতক্ষণ লাগবে, অপশান টিক মেরে চলে আসবে। নেক্সট বলেছে, এটা একটু ঘুরিয়ে দিয়েছে, বায়ুতে শব্দের বেগ বলে দিয়েছে 336 মিটার পার সেকেন্ড। 712 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে এত মিটার যেতে সুরশলাকাটির কতগুলি কম্পন সম্পন্ন করতে হবে। দেখো এখানেও আমাদের সিম্পল জিনিস কি আমরা ইউজ করব, ভি সমান এন ল্যামডা, অর্থাৎ আমি এই জিনিসটাকে দেখবই না, আমি দুটো জিনিস পেয়ে গেছি। কী পেয়ে গেছি, শব্দের বেগ পেয়ে গেছি, মানে আমি ভি পেয়ে গেছি, আর হার্জ পেয়ে গেছি, হার্জ মানে কি কম্পাঙ্ক, মানে আমি কী পেয়ে গেছি, এন পেয়ে গেছি। এখান থেকে প্রথমত আমাকে কী বের করতে হচ্ছে, ল্যামডা বের করতে হবে, ব্যাস। এইদিকে যা বলেছে আমি পরে দেখব, আগে আমি ভি সমান এন ল্যামডা দিয়ে বের করি। তাহলে ভি সমান এন ল্যামডা যদি আমি এখানে লিখি, ভি সমান এন ল্যামডা, তাহলে ভি এর মান জানি, এন এর মান জানি, ল্যামডার মান জানি না, অর্থাৎ এই এনটা কিসে, এর ভি এর নিচে এসে বসবে না, নিচে এসে বসবে তো। ল্যামডা যদি আমি নিয়ে যাই, তাহলে এই যে এপাশে গুণ সম্পর্ক আছে, তাহলে ভি যাবে উপরে, এন এসে বসবে নিচে, এটা ম্যাথের নর্মাল ক্যালকুলেশন। এবার ভি এর মান কত, ভি এর মানে আমরা কত জানি, বেগ বলে দিয়েছি, তাহলে 336, তাহলে উপরে আমরা লিখব 336, নিচে কত লিখব 712, এন এর মান 712। এবার এটাকে তুমি কাটাকুটি করো, গুণ করো, যা করো, করলে এর উত্তর চলে আসবে কত, 0.47। কত উত্তর আসবে, দাঁড়াও আমি একটু পরিষ্কার করে লিখি, 0.47 চলে আসবে উত্তর, 0.47। আচ্ছা একক কী হবে, আমাকে কী বের করতে, আমি কী বের করেছি, ল্যামডা বের করেছি, ল্যামডা মানে কি দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যের একক কি এম, মানে মিটার, তাহলে এম লিখে দেবো, তাহলে 0.47 আমার বেরিয়ে গেলো ল্যামডার মান, ব্যাস, আগেরটুকু আমার হয়ে গেছে। এবার কি বলছে, ওই সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে এত মিটার যেতে হবে। আচ্ছা আমি বের করেছি যেটা এম, এটা কি 1 সেকেন্ডে ও এত দূর যায়, আমাকে এখন কী বের করতে হবে, এত মিটার যেতে কত সময় লাগবে। দেখো আমি এবার সিম্পল ঐকিক নিয়মের টাইপের জিনিস, 1 সেকেন্ডে যায় কত বেরোলো আমাদের, 0.47 মিটার, তাই তো, 1 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে 470 মিটার যেতে কত সময় লাগবে, তাহলে 470 মিটার যেতে কত সময় লাগবে। নর্মালি আমরা কি করব, উপরে লিখব 470 আর নিচে লিখব কি 0.47, কাটাকুটি করলে আমরা কি পেয়ে যাচ্ছি, উত্তর পেয়ে যাচ্ছি আমরা 1000। তাহলে 1000 বার কিন্তু ওকে কম্পন করতে হবে। এর কিন্তু একক নেই, তুমি যেন বলো না এর একক, এটা হচ্ছে বার, এত বার কম্পিত হবে। বলেছে কতগুলি কম্পন সম্পন্ন করতে হবে, তাহলে এতটি কম্পন সম্পন্ন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। 1 সেকেন্ডে কম্পন কমপ্লিট করছে, 0.47 মিটার যাচ্ছে, ঠিক আছে 1 সেকেন্ডে, তাহলে 470 মিটার যেতে কত বার ওর কম্পিত হতে হবে, ঠিক আছে। বা এটা 1 সেকেন্ড না করে এটাই করতে পারো যে একবার পূর্ণ কম্পনে বা একবার কম্পনে এত মিটার যাচ্ছে, তাহলে 470, ব্যাপার একই, একবার কম্পনে এত মিটার যাচ্ছে, তাহলে এত মিটার 470 মিটার যাতে কবার কম্পিত হতে হবে, সিম্পলি ওটা উপরে যাবে, এটাকে ভাগ করে দেবো, দিলে 1000, আমার উত্তর চলে আসবে। নর্মাল জিনিস, একদম বুঝে গেছো, ঠিক আছে, একদম ইজি কিন্তু ছিল। এরকমই তোমাদের দেবে, তোমরা প্রথমে ঘাবড়াবে না যে এর এত কিছু দিয়েছে, 3 রকম দিয়ে দিয়েছে, এটা আবার কী করবো, প্রথম স্টেপটা করবো, করার পরে অঙ্কটা পড়বো, পড়ে করে দেবো, এরকম টাইপ কিন্তু দিতে পারে। নেক্সট তোমাদের হোমওয়ার্ক, 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ তরঙ্গ বায়ু মাধ্যমে 340 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়। দেখো আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি বা একটু বুঝিয়ে দিচ্ছি। সিম্পলি ভি ইকুয়ালস টু এন ল্যামডার করবে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে কী বলে দিয়েছে, ল্যামডা বলে দিয়েছে। এখানে মিটার পার সেকেন্ড, অর্থাৎ কী বলে দিয়েছে, বায়ুর মাধ্যমে এত মিটার অগ্রসর হয়, তাহলে এটা আমার কি মিটার পার সেকেন্ড জিনিসটা বলে দেওয়া, মানে কি আমার ভি ভেলোসিটি বলে দিয়েছে, বেগ বলে দিয়েছে, এত মিটার পার সেকেন্ড, তাহলে এখান থেকে আমার এন বের করতে হবে। তাহলে আমরা সূত্র কী জানি, আমি একটু বলে দিচ্ছি, ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে এন ইকুয়ালস টু কী হবে, ভি আর ল্যামডাটার সাথে গুণ সম্পর্ক আছে, তলায় চলে যাবে, তাহলে ভি বাই ল্যামডা, ভি এর মান বসাবে, ভি এর মান কত 340, আর আমার ল্যামডার মান কত 1.7, ব্যাস 17 দুগুণ 34, এখানে হবে 20, এই শূন্যর জন্য শূন্য, আর এখান থেকে একটা পয়েন্ট উঠে যাচ্ছে, উঠে গিয়ে একটা শূন্য, তাহলে 200
কিন্তু হয়ে যাবে আমার উত্তর। 200 হার্জ কী হবে? 200 হার্জ, কারণ কি এটা কম্পাঙ্ক জানতে চেয়েছে, কম্পাঙ্ক কত হবে, তাহলে 200 হার্জ হয়ে যাবে উত্তর। ঠিক আছে, হোমওয়ার্ক ছিল তবু করে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই হবে। পরের দিন আমরা এর আরও একটা পার্ট আছে, সেই পার্টে আমরা শব্দের কয়েকটা ধর্ম নিয়ে আলোচনা করব। তারপরে স্টেথোস্কোপের কী কাজ হয়, সুপারসনিক কী, ঠিক আছে, সুপারসনিক বা সোনার পদ্ধতিগুলো কী, আল্ট্রাসনিক কী, ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে, তারপরে যে বাদুড়রা কীভাবে আওয়াজ করে, জাহাজ কীভাবে গভীরতা নির্মাণ করা হয়, যে জাহাজ থেকে সমুদ্রপৃষ্ঠের গভীরতা বা সমুদ্রতলের গভীরতা, এগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। এবং কিছু আমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনও থাকবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।